প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আইনস্টাইন সহ অবিকল মানুষের মতো দেখতে রোবট বিক্রি হচ্ছে চীনের দোকানে। আপনি কি চান কোনো রোবটকে সঙ্গী করে দাবা খেলতে, অথবা একটি রোবোটিক পোষা কুকুরের সঙ্গ পেতে, কিংবা প্রয়াত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতো দেখতে এমন কোনো রোবট চান কি যা আপনাকে আপেক্ষিকতার তত্ত্ব শেখাতে পারে? এ ধরনের সব রোবটই এখন এক ছাদের নিচে পাওয়া যাবে। চীনের বেইজিংয়ে আজ শুক্রবার এমনই একটি নতুন দোকান চালু হয়েছে। সেখান থেকে সাধারণ মানুষ কিনতে পারবেন মানুষের মতো দেখতে রোবট। উপটেক রোবোটিক্স, ইউনিট্রি রোবোটিক্স সহ চীনের 40টিরও বেশি ব্র্যান্ডের শতাধিক রোবট এখানে পাওয়া যাবে। দোকানটির নাম দেওয়া হয়েছে রোবট মল। এই দোকান চীনের প্রথম কয়েকটি দোকানের একটি, যেখানে মানুষের মতো দেখতে এবং সাধারণ মানুষের কাজে ব্যবহারের উপযোগী রোবট বিক্রি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং রোবোটিক্সের নেতৃত্ব দিতে চীনের যে উচ্চাকাঙ্ক্ষা আছে তারই প্রতিফলন ঘটেছে দোকানটিতে। চীন এখন রোবট তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়া এবং অর্থনীতির ধীরগতি সংক্রান্ত সমস্যাগুলো মোকাবেলা করতে রোবট তৈরির ওপর জোর দিচ্ছে তারা। গত বছর দেশটি এ কাজে $2000 কোটি বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন নতুন উদ্যোগ গড়ে তুলতে সহায়তার জন্য নতুন করে $13,700 কোটি তহবিল বরাদ্দেরও পরিকল্পনা করছে বেইজিং। এইদিকে সৌর প্যানেলে অনুদানের $7 বিলিয়ন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য ছাদে সৌরশক্তি আনার জন্য পরিকল্পিত $7 বিলিয়ন একটি প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সোলার ফর অল অনুদান কর্মসূচিটি 2022 সালের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের আওতায় গঠিত হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুগান্তকারী জলবায়ু আইনের অধীনে প্রকল্পটি নেওয়া হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য ছিল 9 লাখেরও বেশি পরিবারকে বছরে শত শত ডলার বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করা। ইতোমধ্যেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শাসিত অঙ্গরাজ্যে, রাষ্ট্রীয় সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠানের সমন্বয়ে মোট 60টি সংস্থা এই অনুদান কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছিল। বৃহস্পতিবার 7 আগস্ট এক্সে পোস্ট করা একটি ভিডিও বার্তায় পরিবেশ সুরক্ষা প্রশাসক লি জেলদিন বলেন, গত মাসে পাশ হওয়া বিগ বিউটিফুল অ্যাক্ট আইনটি মাধ্যমে গ্রিনহাউস গ্যাস রিডাকশন ফান্ড বাতিল করা হয়েছে, যার অধীনে সোলার ফর অল কর্মসূচি পরিচালিত হতো। তিনি বলেন, এখন আইন অনুসরণ করাই তার বাধ্যবাধকতা। বিস্তারিত কিছু না বলে লি জেলদিন অভিযোগ করেন যে এই প্রকল্পের তহবিল মাঝখানে থাকা মিডলম্যানদের প্রশাসনিক খরচের মাধ্যমে অপচয় হচ্ছে। তিনি এই ব্যবস্থাকে একটি প্রতারণা হিসাবে উল্লেখ করেন। তিনি আমেরিকান পণ্য কেনার প্রয়োজনীয়তা থেকে এর অব্যাহতির সমালোচনাও করে বলেছেন যে এটি চীনের জন্য দুর্দান্ত খবর। গবেষণা সংস্থা অ্যাটলাস পাবলিক পলিসির বিশ্লেষণ অনুসারে এখনও পর্যন্ত বাধ্যতামূলক $7 বিলিয়ন মধ্যে মাত্র $53 মিলিয়ন ব্যয় করা হয়েছে। অ্যাটলাসের একজন সিনিয়র নীতি বিশ্লেষক টম টেলের এএফপিকে বলেছেন, একটি সাধারণ ধারণা ছিল যে একবার চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলে বাধ্যতামূলক তহবিল ফেরত আনা যাবে না, কিন্তু ট্রাম্প প্রশাসন মনে হয় সেই তত্ত্বটি পরীক্ষা করছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা পরিষদের সবুজ গ্রহায়ন পরিচালক অ্যাডাম কেন্ট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প জলার্থীর বিল অর্ধেক কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আবারও তার প্রশাসন ঘর ঠান্ডা রাখা বা আলো জ্বালানোর ব্যবস্থা আরও ব্যয়বহুল করতে চাইছে। প্রগতিশীল সেনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পকে জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষা করার চেষ্টার অভিযোগ করে বলেছেন, আপনি অবৈধভাবে এই কর্মসূচি বন্ধ করে দিতে চান, যাতে শুধুমাত্র তেল ও গ্যাস খাতে থাকা তার বন্ধুরা অস্বাভাবিক মুনাফা করতে পারে। তিনি আরও বলেছেন, আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি রক্ষায় লড়াই চালিয়ে যাব। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই কংগ্রেসের সঙ্গে মিলে উইন্ড ও সোলার শক্তির জন্য প্রদত্ত ট্যাক্স ক্রেডিট বাতিল করেছে, নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক প্রকল্পগুলোর জন্য ফেডারেল লিজের শর্ত কঠোর করেছে এবং নির্ধারিত অফশোর উইন্ড এলাকা বাতিল করেছে। অন্যদিকে ভারতে অভিবাসন ক্র্যাকডাউনের মধ্যে আটকের ভয়ে বাঙালি মুসলিমরা। ভারতে বাংলাভাষী মুসলিমরা বলছেন তারা আটক এবং নির্বাসনের ভয়ে বাস করছেন। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বেড়ে চলেছে। এর ফলে শত শত লোককে অবৈধভাবে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করতে বাধ্য করা হয়েছে, যদিও তাদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক। বাংলাদেশি কর্তৃপক্ষের বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচের দেওয়া জুলাই মাসের এক প্রতিবেদন অনুসারে 7 মে থেকে 15 জুনের মধ্যে 1500 জনেরও বেশি মুসলিমকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই সীমান্ত দিয়ে বহিষ্কার করা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ভারতে দমনপীড়ন নতুন নয়, তবে গত এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে হামলার পর বর্তমান দমনপীড়নের ধারাটি শুরু হয়েছে। দিল্লি এই হামলার জন্য পাকিস্তানের সন্ত্রাসীদের দায়ী করার পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলো হাজার হাজার বাঙালি মুসলিমকে আটক করেছে।
তাদের সন্দেহভাজন অবৈধ অভিবাসী এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বলে বর্ণনা করা হয়েছে। 53 বছর বয়সী ভারতীয় নাগরিক এবং আসাম রাজ্যে প্রাক্তন স্কুল শিক্ষক খায়রুল ইসলাম আরব নিউজকে বলেন, 24 মে পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে, তারপর আরও 14 জনের সঙ্গে জোর করে বাংলাদেশে নিয়ে যায়। তিনি বলেন, এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল। আমাকে ভারত ও বাংলাদেশের মাঝামাঝি একটা নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছিল। যখন আমি ভারতে প্রবেশের চেষ্টা করি, তখন ভারতীয় সীমান্তরক্ষীরা রাবার বুলেট ছুটতে শুরু করে। খায়রুল ইসলামের স্ত্রী এবং আত্মীয় স্বজনরা ভারতীয় কর্তৃপক্ষকে তার নাগরিকত্ব প্রমাণের জন্য নথিপত্র দেখানোর প্রায় 1 সপ্তাহ পরে তিনি তার দেশে ফিরতে সক্ষম হন। তিনি বলেন, আমার দাদু ভারত থেকে এসেছিলেন। আমার কাছে ভারতে তার স্কুলের পড়াশোনার একটা কপি আছে, তার 8ম শ্রেণীর সার্টিফিকেট আছে। আমার বাবা 1952 সালে সরকারের কাছ থেকে বন্দুকের লাইসেন্স পেয়েছিলেন। আমি একজন সরকারি কর্মচারী ছিলাম এবং 1997 সালে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছি। এটা তো সহজ হয়রানি। আসামে বাঙালি মুসলিম হওয়া অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীবন নরকে পরিণত হয়েছে। তারা আমাকে বিদেশি বলে ডাকে, কারণ আমি একজন মুসলিম এবং একজন বাঙালি। এই জাদুকরী শিকারে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি আশা করি আমাদের প্রতি ন্যায় বিচার হবে। বাংলা বাংলাদেশের প্রধান ভাষা হলেও ভারতে প্রায় 10 কোটি বাংলাভাষী রয়েছে। তারা মূলত আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাস করে। তাদের মধ্যে প্রায় 35 মিলিয়ন মুসলিম হিসাবে নিজেদের পরিচয় দেয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের কর্তৃপক্ষ দাবি করেছে, অনিয়মিত অভিভ্রমণ রোধ করার জন্যই এই বহিষ্কার করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ ভারতের পরিচয়ের জন্য হুমকি স্বরূপ। তিনি বলেছেন, আমরা নির্ভীকভাবে সীমান্তের ওপার থেকে চলমান অনিয়ন্ত্রিত মুসলিম অনুপ্রবেশ প্রতিরোধ করছি, যা ইতিমধ্যেই একটি উদ্বেগজনক জনসংখ্যার পরিবর্তনের কারণ। বেশ কয়েকটি জেলায় হিন্দুরা এখন নিজেদের ভূমিতে সংখ্যাগরিষ্ঠ হবার পথে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, অবৈধ অভিবাসীদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি দেশটিকে খারাপ দৃষ্টিতে দেখাচ্ছে। তিনি আরব নিউজকে বলেন, যদিও সরকার অনিয়মিত অভিভ্রমণ মোকাবেলা করতে পারে, তবে তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মুসলিম কর্মীদের এলোমেলোভাবে আটক করে ধরে নেওয়া হচ্ছে এবং তাদের বাংলাদেশি নাগরিক বলে ধরে নেওয়া হচ্ছে। আসামের মতো রাজ্যগুলোতে সাম্প্রতিক হাজার হাজার পরিবারকে উচ্ছেদের ঘটনা বেড়ে চলেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ সরকারি জমিতে অবৈধভাবে বসবাসের অভিযোগ এনেছে। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, চলমান উচ্ছেদগুলো ধর্মীয় বা জাতিগত ভিত্তিতে বৈষম্যমূলক আচরণের একটি রাষ্ট্রীয় নীতি বলে মনে হচ্ছে, যা সাংবিধানিক সুরক্ষাকে লঙ্ঘন করে। গোলাঘাট জেলায় নিজ বাড়ি থেকে উচ্ছেদিত হওয়া আসাম রাজ্যের বাসিন্দা সাজি আলীও সরকারি বর্ণনা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলেন, আমি এখানেই জন্মগ্রহণ করেছি। আমার বাবা 40 বছর আগে নওগাঁ জেলা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। পূর্ববর্তী সরকারই আমাদের এখানে বসতি স্থাপন করে দিয়েছিল। আমাদের এখানে সকল সুযোগ সুবিধা আছে। আমরা কিভাবে দখলদার হয়ে গেলাম? বর্তমান সরকারের জন্য আমাদের বাঙালি মুসলিম পরিচয়ই একটি সমস্যা। অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের সেক্রেটারি মিন্নাতুল ইসলাম বিশ্বাস করেন, চলমান কর্মকাণ্ডের পেছনে রাজনীতি জড়িত। তিনি আরব নিউজকে বলেন, আজ আসামে এক অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাভাষী মুসলিমরা চরম আতঙ্কের মধ্যে বাস করছে। এটি একটি রাজনৈতিক পদক্ষেপ এবং আসাম সরকার 2026 নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং উচ্ছেদ নির্বাচনী এজেন্ডার অংশ। তিনি আরও বলেন, লক্ষ্য হলো বাঙালি মুসলিম। প্রায় 90 লক্ষ বাঙালি মুসলিম থাকবে। এটা স্পষ্ট যে আসামে কোনো বাংলাদেশি নেই। সরকার যাই করছে তা উপযোগী নয়, কেবল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুসলিমদের টার্গেট করছে। সবশেষ জানিয়ে দেব, ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় বসতে যাচ্ছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের মাধ্যমে যুদ্ধটি শুরু হয়েছিল। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছেন, যদিও তিনি দাবি করেছিলেন 24 ঘণ্টার মধ্যেই যুদ্ধ বন্ধ করতে পারবেন। তবুও একাধিক শান্তি আলোচনা, ফোনালাপ ও কূটনৈতিক সফর সত্ত্বেও কোনো অগ্রগতি হয়নি। এই সম্মেলন সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে। কখন? উভয় পক্ষই নিশ্চিত করেছে এক শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে এবং আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কথা উল্লেখ করে ট্রাম্প বৃহস্পতিবার বলেন, পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক খুব শীঘ্রই হতে পারে। পরে বৃহস্পতিবার তিনি আরও বলেন, তারা আমার সঙ্গে দেখা করতে চায় আর আমি হত্যাকাণ্ড বন্ধে যা পারি করব। পুতিন বৃহস্পতিবার বলেন, উভয় পক্ষই এক শীর্ষ বৈঠকে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, পরবর্তী সপ্তাহকে লক্ষ্য হিসাবে নির্ধারণ করা হয়েছে। জেলেন্সকি কি থাকবেন? এদিকে জেলেন্সকি এই বৈঠককে ত্রিপক্ষীয় রূপ দিতে চাচ্ছেন এবং তিনি বারবার বলেছেন, পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎই শান্তির পথে অগ্রগতির একমাত্র পথ।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠকে ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব দিয়েছেন, কিন্তু রুশ প্রেসিডেন্ট ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অনাগ্রহ দেখিয়েছেন। পুতিন বৃহস্পতিবার বলেন, আমি এর বিরুদ্ধ নই, সাধারণভাবে এটা সম্ভব, কিন্তু এর জন্য কিছু শর্ত তৈরি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও সেসব শর্ত তৈরির কাছাকাছি পৌঁছইনি। গত জুনে ইস্তানবুলে অনুষ্ঠিত আলোচনায় রুশ প্রতিনিধিরা বলেছিলেন, একটি পুতিন জেলেন্সকি বৈঠক কেবল তখনই হতে পারে যখন আলোচনার চূড়ান্ত পর্যায়ে উভয় পক্ষ শান্তির শর্তে সম্মত হবে। এই প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, না, ওদের পুতিনের সঙ্গে জেলেন্সকি দেখা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোথায়? এখনও পর্যন্ত সম্মেলনের স্থান নির্ধারিত হয়নি। ক্রেমলিনের উপদেষ্টা উশাকভ বলেছেন, উভয় পক্ষই নীতিগতভাবে একটি স্থান নিয়ে একমত হয়েছে, তবে তিনি সেটি প্রকাশ করেননি। হোয়াইট হাউস আবার জানিয়েছে, কোনো স্থান এখনও চূড়ান্ত হয়নি। পুতিন সম্ভাব্য আয়োজক হিসাবে সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেছেন এবং একে একটি যথেষ্ট উপযুক্ত জায়গা হিসেবে বর্ণনা করেছেন। এছাড়াও তুরস্কও তালিকায় রয়েছে, যেখানে এবছর ইউক্রেন রাশিয়া আলোচনার 3টি ধাপ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সৌদি আরবও পরিকল্পিত আয়োজক, যেখানে ফেব্রুয়ারি ও মার্চে যুক্তরাষ্ট্র পৃথকভাবে রাশিয়া ও ইউক্রেনের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছিল। গণমাধ্যমে চীনের নামও সম্ভাব্য আয়োজক হিসেবে উঠে এসেছে। গুঞ্জন রয়েছে, সেপ্টেম্বরে ট্রাম্প ও পুতিন দুজনেই চীন সফর করতে পারেন এবং সেক্ষেত্রে স্বাগতিক হতে পারেন প্রেসিডেন্ট সি জিনপিং। গত মাসে ক্রেমলিনও এই সম্ভাবনাকে নাকচ করেনি, কিন্তু ইউক্রেনের মিত্র ও ন্যাটোভুক্ত দেশগুলো যেমন ফিনল্যান্ড তালিকা থেকে বাদ পড়তে পারে, যেখানে 2018 সালে ট্রাম্প পুতিন সম্মেলন হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি থাকায় অনেক দেশই সম্ভাব্য আয়োজক হিসেবে অযোগ্য হতে পারে, কারণ নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলিকে তাকে গ্রেপ্তার করতে হবে। আলোচনার অবস্থান: দ্রুতগতির কূটনৈতিক তৎপরতা ও একাধিক শান্তি আলোচনার পরও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবন্ধে কোনো চুক্তির কাছাকাছি পৌঁছয়নি। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও পুতিন তা প্রত্যাখ্যান করেছেন। জুনের আলোচনায় রাশিয়া কয়েকটি শর্ত তোলে ইউক্রেনকে তাদের সেনামূল্য প্রত্যাহার করতে হবে। সেই 4টি অঞ্চল যেগুলি মস্কো যুক্ত করার দাবি করছে, ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে থাকতে হবে, পশ্চিমী সামরিক সহায়তা ত্যাগ করতে হবে ও ন্যাটোতে যোগদানের পথ ত্যাগ করতে হবে। কিয়েভ অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে জানিয়ে বলেছে, তারা কখনোই রাশিয়ার দখল করা স্বদেশীয় ভূখণ্ডকে স্বীকৃতি দেবে না। তবে তারা এটাও বলেছে, এইসব এলাকা পুনরুদ্ধারের চেষ্টা যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক পথে করতে হবে। এছাড়াও ইউক্রেন পশ্চিমী মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চায়, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকর করা।